আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমরা একটা অ্যাডন কভার করছিলাম। আমরা আরো কিছু অ্যাডন দেখবো, বাট আজকে একটা ভিন্ন টপিক কভার করবো। সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করার পর পর সর্বপ্রথম যে কাজটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে ওয়েবসাইটকে রেসপন্সিভ করা, যেটা আমরা শিখছি। এরপরে আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে ওয়েবসাইটে কিছু স্পেশাল পেজ থাকে যেগুলো অন্যান্য পেজের মতন না। যেরকম আমরা যদি ধরে নেই, ওরকম একটা পেজ হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ। এরকম একটা পেজ কিন্তু আমরা দেখছি, তাই না, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে। এই পেজটা থেকে আসলে মূলত কি করতে পারে বলুন তো? কেউ কন্ট্যাক্ট করতে পারে কন্ট্যাক্ট করতে কিছুটা পারে, দিয়ে। ভিজিটররা ওয়েবসাইটের যে ওনার আছে বা অ্যাডমিন তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে এটার মাধ্যমে, তাই না? হুম, হুম। আচ্ছা, এখন এই ধরনের পেজ তো আর নর্মাল যে পেজ গুলো ওরকম না। এখানে কিছু ফাংশনাল ব্যাপার স্যাপার আছে। কেউ চাইলে ওই ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা যাবে কোথায়, আর ফর্মটা থেকে যেই লোকটা ফর্ম ফিল আপ করলো তার পর্যন্ত আবার রিচ করবে কিভাবে, এরকম কিছু কিন্তু বিষয় থাকে। আর কিছু কন্ট্যাক্ট আস পেজ থেকে একদম সিম্পল, এরকম ফর্ম থাকে না, ডিরেক্টলি ইনফরমেশন দেওয়া থাকে, লাইক অ্যাড্রেস, ফোন নাম্বার, আর বাকি হয়তোবা সরাসরি টেক্সট করার কোন একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম। তো শুধু এটুকু দিয়েও অনেক সময় ক্লায়েন্টটা ওয়েবসাইট তৈরি করে, কারণ সবসময় তো এমন হবে না। বেশিরভাগ সময় কি হবে, ক্লায়েন্ট এরকম একটা ফর্ম চাবে, এই ফর্মটা মানুষ চাইলে ফিল আপ করতে হবে। এখন এটা আমরা কিভাবে তৈরি করতে পারবো এটা দেখবো আমরা। চলো, কন্টাক্ট আস নামে আমাদের পেজ আছে, এটাকে আমরা এডিট করবো। অলরেডি আমরা হেডার ফুটার দেখছি, তো আমরা জানি আমরা ফুলি কেন ব্যবহার করতেছি। এডিট এলিমেন্ট চলে গেলাম। আমাদের পেজটা এডিট অপশন চলে আসবে। এখন এখন আমরা এখানে কি করব, কাজ করা স্টার্ট করব। ডিজাইনটা আমি যেরকম ইচ্ছা করতে পারি। লেটস সে আমরা দুইটা কলাম লাগবে। এই পাশে আমি কিছু কন্টেন্ট নিতে পারি, ইমেজ নিলাম। এই পাশে আমি একটা টাইটেল নিলাম। আচ্ছা, এই টাইটেলটা দেখতে কেমন হবে বলেন তো? লেটস সে আমি অলরেডি হোম পেজটা ডিজাইন করছি। এই টাইটেলটা দেখতে কেমন হবে কার আইডিয়া আছে? এটা কি একদম ডিফারেন্ট একটা ডিজাইন হবে, নাকি কোনো একটা টাইটেল অলরেডি এক্সিস্ট করে এটার কাছাকাছি হবে, বা ওইটার মতো হবে? আপনাদের কি মনে হয়, ওয়েবসাইট, যাই ওয়েবসাইট দেখছেন এই পর্যন্ত, আপনাদের কি একটা আইডিয়া হচ্ছে না? ধরেন সেটা আমরা একই রকম টেক থাকে, সিমিলারই হবে ফর্মটা। সিমিলার। হয়তো এস টু আমরা যে কোনো একটা টেক স্যাম্পল বা সাইটে গেলেও আমরা কি দেখতে পারি, একটা ফন্ট বা এই যে যে টাইটেলটা হয়, এই টাইটেলটা যে হয়, এই ধরনের যত টাইটেল হয় সবগুলো সাইজ, ফন্ট এন্ড এভরিথিং সেম থাকে না? জি। আচ্ছা, এইটা হচ্ছে একটা ওয়েবসাইটে, সব ওয়েবসাইটে দেখবেন কমন কয়েকটা টাইপের ফন্ট দিয়েই পুরো সাইটটা থাকে। যেমন এই ওয়েবসাইটটাতে আপনি যদি দেখেন কয়েকটা কালার কিন্তু ফিক্সড। আপনি কোথাও কিন্তু এরকম দেখবেন না যে মেজর ভাবে ইউজ করা হচ্ছে হলুদ কালার বা ডিফারেন্ট কোনো পার্পল কালার বা এরকম কোনো কিছু। আপনি দেখবেন একদম কমন ভাবে এই কালারটা আছে। এখানে হয়তো ব্লু কালারটা কয়েকটা জায়গাতে ইউজ হচ্ছে, বাট সবুজটাই বোঝা যাচ্ছে প্রাইমারি কালার, সব জায়গাতে সবুজ ব্যবহার হচ্ছে। ব্লু কালারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। রেডটা তো, এটা তো আর ওয়েস্টার্ন কালার হিসেবে ব্যবহার হয় না, এটা জাস্ট ফোকাস আনার জন্য ইউজ হয়েছে, এটা ছাড়া বাকি অন্য কোথাও কিন্তু ইউজ হয় না। কিন্তু সব জায়গাতে যে প্রাইমারিলি এই কালারটা ইউজ হয়েছে, তাই না, সবুজ কালারটা। এখন একটা ওয়েবসাইটে কি হয়, কিছু জিনিস একদম কমন থাকে, কিছু জিনিসের যে কন্টিনিউটি, এটা কিন্তু মেনটেন করা হয়। আমাদের ওয়েবসাইট ডিজাইন যখন আমরা করব, আমরা চাইলে এক একটা এক এক ফন্ট, এক এক কালার, এক এক সাইজ দিয়ে কিন্তু ডিজাইন করতে পারবো, বাট এটা কি প্রফেশনাল হবে আদৌ? কি মনে হয় আপনাদের কাছে? না ভাই। হবে না। So, আমাদের কি করতে হয়, কালারটা সবসময় মেনটেন করতে হয়, ফন্ট মেনটেন করতে হয়, ফন্টের সাইজ মেনটেন করতে হয়। একমাত্র একটা ওয়েবসাইটের হোম পেজে প্রথম যে ফন্টটা থাকে, এইটা থাকে H1।
ওকে, এটা থেকে কি H1, এরপর থেকে যা থাকে H2 H3 এরকম। হেডিং কয়টা আছে টোটাল? H1 H2 H3 এরকম কয়টা আছে টোটাল? আচ্ছা। 6টা, H6 পর্যন্ত, তাই না? টোটাল হেডিং অন HTML আমরা যদি এখানে একটু দেখি কয়টা আছে, 6টা। এখন এটা কেমন, H1 H2 H3 এই H6 পর্যন্ত আমাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট সাইজ, ডিফারেন্ট ডিফারেন্ট প্রায়োরিটি এখানে শো করতেছে। আপনি চাইলে H6 কেও H1 এর থেকে বড় করতে পারেন, দিস ইজ নট দি কেস। আপনি বড় সমস্যা না। তাহলে হচ্ছে H1টা আপনার ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। মিউট রাখেন। মাহমুদুল ইসলাম, আচ্ছা, আপনাদের গ্রুপ ওয়াইজ মিটিং হয়? আপনারা গ্রুপ ওয়াইজ মিটিং করেন নাকি জাস্ট এমনিতেই গ্রুপ বানায় ছেড়ে দিয়েছেন আর কেউ মিটিং করতেছেন না? আচ্ছা, গ্রুপ ওয়ান এর কেউ আছেন? জি ভাইয়া বলেন। আপনাদের মিটিং হচ্ছে এখনো? জি ভাইয়া। হ্যাঁ, দুইটা তিনটা হই। আচ্ছা, মিটিং এর সংখ্যা বাড়াইতে হবে আরো। নিজেদের মধ্যে কাজ শিখেন আর না শিখেন, দরকার আলোচনা করবেন, ফিউচার প্ল্যান নিয়ে কথা বলবেন। তো দেখবেন এক একজনের কাছে এক এক ধরনের নলেজ আছে, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, মিটিং করবেন প্রতি উইকে একটা দুইটা করে মিটিং করবেন, অ্যাটলিস্ট বেশি করতে পারলে ভালো। গ্রুপ টু, জি ভাই, আমাদের হচ্ছে ইদানিং মোটামুটি 2টা সপ্তাহে হচ্ছে। আচ্ছা, এটা পোস্ট করবেন মিটিং এর যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে, সবাই যে আছে মিটিং এ পার্টিসিপেন্টের একটা পোস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রুপটা যে আছে না আপনাদের 266, ওই গ্রুপটাতে জি একটা ভাই। পোস্ট করবেন, ঠিক আছে? মিটিং টপিক আর হচ্ছে কতজন মিটিং এ ছিলেন সেটা একটা সুন্দর করে পোস্ট করে দিবেন। গ্রুপ থ্রি, আচ্ছা ভাই, ঠিক আছে। গ্রুপ থ্রি জি ভাই, আসি ভাই। আপনাদের মিটিং হয়? ভাইয়া একটা দুটো হয়েছে ভাই, বেশি হয় নাই, একটা দুটো হয়েছে। আচ্ছা, একটু বাড়াইতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে অ্যাডভান্স আচ্ছা। প্রসেসে যাচ্ছি আমরা। জি। আর গ্রুপ ফোর আছে তাই না? গ্রুপ ফোরের কি অবস্থা? ভাই আমাদেরও একটা দুইটা হয়েছে, আর বাকিরা বোধহয় বিজি থাকে, আমি মেসেজ দিই কোনো নিজেরা নিজেরাই পাই করবেন না কেন। তাহলে। আর যদি লিডাররা মিটিং করতে না চাই জানাবেন। হয়তো। এগুলো এরকম কি আর পাবেন কাউকে কোনোদিন? আপনাদের কি মনে হয় কোর্সের শেষে আর কোনোদিন পাবেন কাউকে এরকম একসাথে? কোনোদিন নাই। কোর্সটা আছে, এই সময় যদি আপনাদের মধ্যে সিঙ্কিংটা হয়, এই সময়ের মধ্যে যদি আপনাদের এই রিলেশনটা তৈরি হয়ে যায়, একটা বন্ড হয়ে যায়, এটা কিন্তু আপনার লাইফ টাইম কাজে দিবে। কারণ ফিনান্সিং সেক্টরে আপনি কাউকে পাবেন না, ঠিক আছে? ফিনান্সারের যাদের, এদের কিন্তু রুটিন খুব একটা ভালো রুটিন হয় না, কারণ কখন তার কখন কাজ থাকে, কখন এখন আপনার সাথে যদি পরিচয় না থাকে, সে কিন্তু আপনার টেক্সটে দেখবেন একটা টাইমে রেসপন্স করবে না। তখন আপনি একটা টিমকে খুব মিস করবেন। একটা টিম বানানো খুব সহজ ব্যাপার না, এখন মনে হচ্ছে খুব হাতের নাগালে। স্কুল লেভেলে যেরকম ফ্রেন্ড হইতো প্রতি মাসে একটা দুইটা করে, এখন কি এরকম ফ্রেন্ড হয়? প্রফেশনাল লাইফে যাওয়ার পর দেখছেন এরকম ফ্রেন্ড হয়? হয়তো পরিচয় হয়, তারপরে আবার ভুলে যান, আর কখনো আর দেখা হয় না, একজন দুইজন সর্বোচ্চ, তাই না? তারপরে ওই লেভেলের কিন্তু আর হবে না কখনো। এইটাও ফ্রিল্যান্সিং এ ওইরকম, ফ্রিল্যান্সিং এর যে টিমটা, এই সময়টা যদি টিম তৈরি করে না যাইতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং লেভেলে সবসময় আপনি সাফার করবেন। সবসময় আপনার কাছে মনে হবে যে কি যেন একটা নাই আমার কাছে, যারা আপনাকে অ্যাক্টিভ রাখবে, যারা একসাথে কাজ করবেন আপনি, ঠিক আছে? সেটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা এই বিষয়ে কি করব, যেটা বলতেছিলাম, আমরা যখন ডিজাইন করব, আমরা চাইলে একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারি। আমার ওয়েবসাইটের ফন্ট গুলা দেখতে কেমন হবে, আমার ওয়েবসাইট ফন্ট গুলার সাইজ কিরকম হবে, আমার ওয়েবসাইটে কি কি কালার ব্যবহার হবে, এগুলো আমি চাইলে একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারি। সহজ ভাষায় বলতে গেলে ভ্যারিয়েবল কল করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন হেডিং থেকে স্টাইলে যাই, এইখানে আমি দেখবো এটার ভিতরে সবসময় হয়তো বা রোবট বা ডিফারেন্ট ডিফারেন্ট কোন একটা ফন্ট দেওয়া আছে। এখন আমার ধরেন পুরো ওয়েবসাইটে আমি একটা ডিফারেন্ট অন্য কোনো ফন্ট ইউজ করতেছিলাম, বারবার আমাকে এটা সিলেক্ট করতে হয়, যেই ফন্টই নেই আমাকে এটা সিলেক্ট করতে হয়। ধরে নেন ল্যাটো, ঠিক আছে? আমাকে বারবার এখান থেকে ল্যাটোটা বারবার সিলেক্ট করতে হবে। আমি যদি চাই একবারে ল্যাটোটাকে ফিক্স করে দিতে, যে ল্যাটোটা সিলেক্টেড থাকবে, আমাকে বারবার সিলেক্ট করতে হবে না। আবার এখানে দেখেন, সব সময় দেখবেন এই টাইপোগ্রাফি এন্ড কালারের পাশে একটা অপশন থাকে, একটা গ্লোবাল আইকন থাকে।
ক্লিক করলে দেখবেন কয়েকটা রেডিমেড কালার পাওয়া যায় এখানে। প্রাইমারি কালারটা এটা চেক মার্ক দেওয়া আছে, তার মানে এখন প্রাইমারি কালারটা লোড হয়ে আছে সে। এটা যদি ডিফারেন্ট কালার সেট করে রাখতাম আমি, এখানে ডিফারেন্ট কালারই আসতো। সেকেন্ডারি কালার, টেক্সট কালার, অ্যাকসেন্ট কালার। অ্যাকসেন্ট মানে লিঙ্কের কালার গুলা, টেক্সট মানে ছোট ছোট টেক্সট গুলা, সেকেন্ডারি কালার মানে হচ্ছে যে হেডলাইন ছাড়া বা অন্য যে টেক্সট গুলা হয় বড় বড় সেগুলা। আর প্রাইমারি টু প্রাইমারি, যেটা নর্মালি আমরা হেডিং করে দেখতেছি। এইখানেও সেম দেখবেন কিছু ফন্ট সিলেক্ট করা আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, অ্যাকসেন্ট। প্রাইমারি ধরলে এটা প্রাইমারি, সেকেন্ডারি যদি ধরি এটা দেখেন অটোমেটিক্যালি সেট করে দিছে, এই যে ফন্ট ডিফারেন্ট, সাইজ এন্ড এভরিথিং ডিফারেন্ট। টেক্সট যদি দেন ছোট ছোট দেখবেন একদম, এই যে, ঠিক আছে। তো এরকম আমরা চাইলে এটা সেট করতে পারি। কিভাবে সেট করতে হয় এটা চলেন আমরা দেখি। এটা সবচেয়ে সহজ অপশন হচ্ছে, এখানে যাব আমরা এই কর্নারে, ঠিক আছে, এই কর্নারে এখান থেকে চলে যাবো হচ্ছে সাইট সেটিং। এখন এলিমেন্টর একটা আপডেট আসছে, এডিটর অন টপ। এখানে এই যে মাঝখানে থাকে সেটিং আইকনটা, এখানে দিয়ে সাইট সেটিং পাওয়া যায়। আচ্ছা, এখানে আসার পর দুইটা অপশন দেখবেন, এখানে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট। আমি যদি গ্লোবাল কালারে যাই, এইখানে দেখেন আমার কালার সেট করার অপশন পেয়ে যাবো। এখন আপনার চিন্তা হইতে পারে কালারটা পাবো কই? কালারটা আমাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। কে দিয়ে দিবে? ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট এখন যদি কালার সম্পর্কে আইডিয়া না থাকে, সে যদি বলে না আমি এগুলো তো বুঝি না, তাহলে ক্লায়েন্ট আপনাকে যে লোগোটা দিবে, আপনি ওই লোগো থেকে ব্র্যান্ড কালার চুজ করবেন। আমরা কিন্তু এজেন্সি ওয়েবসাইট করছি, যে এগুলো কিন্তু এজেন্সি ওয়েবসাইট। হ্যাঁ, একটা এজেন্সি সম্পর্কে পিওর এখানে ইনফরমেশন দেওয়া আছে, সেগুলোকে এজেন্সি ওয়েবসাইট বলে। তো আমরা একটা লোগো নেই, যে কোনো একটা। অনেক লোগোই দেখবেন একটা কালার আছে, কিছু লোগোতে দুইটা কালার আছে, কিছু লোগোতে একটু ডিফারেন্ট তিনটা কালারও থাকতে পারে। তো এটা ডিপেন্ড করে। ধরে নেন এইটা আমাদের লোগো, অথবা এইটা হইতে পারে। ধরে নেন এটা আমাদের লোগো, হ্যাঁ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার আছে। সেগুলো যদি খুব ভালো আদর্শ লোগো না, লোগোগুলো দেখুন খুব সিমিলার সিমসাম হয়, একটা কালার দুইটা কালারের মধ্যে লোগো হয়। আচ্ছা, আচ্ছা, আমাদের কোড মেমরি দেখলে বুঝবেন বিষয়টা। আর কাজ হয়তো শিখতে পারবেন, প্রফেশনালি কিভাবে কাজ করতে হয় এটা কিন্তু বেশিরভাগ কোর্সে শেখানো হয় না, কারণ কোর্সের টপিক না অ্যাটলিস্ট এটা। তো আমাদের কোড মেমরি লোগো আর ওয়েবসাইটের কালারের মধ্যে সিমিলারিটি পাচ্ছেন? ফোকাস করা হয়েছে না সব জায়গাতে এই কালারটা? জি ভাইয়া। এন্ড এইখানে যেহেতু একটাই কালার লোগোতে, আপনার হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, অ্যাশ, এই তিনটাকে আপনি ধরতে পারেন নর্মালি, এটা সব সাইডে ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। শুধু এই যে যে সারা যে কালারটা, যেমন এখানে আমাদের যে কোরাল কালারটা, এই কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজ হয়েছে। আর একটা কালার পার্পেল কালারকে এখানে ইউজ করা হয়েছে। পার্পেল আর এটার উপরে কিন্তু পুরো সেটটা দেখবেন করা হয়েছে। আমরা চাইলে কি আরো কালার ইউজ করতে পারতাম না? কালার ইউজ করতে কি টাকা কাটে? অবশ্যই না। আর এগুলো তো কোম্পানির লোগো। আপনি মেজরিটি দেখবেন যে সব জায়গাতে আমাদের এই কালারটাকে ফোকাস করা হয়েছে। তো একটা ওয়েবসাইট এরকমই হয়, ওয়েবসাইটে কালার গুলা এরকম ফোকাস করতে হয় যে কি কালার আমি ইউজ করবো। তো ধরেন আমি এই দুইটাকে আমি প্রাইমারি এন্ড সেকেন্ডারি কালার হিসেবে ধরলাম। আর এটা নিলাম আমি প্রাইমারি কালার হিসেবে। আচ্ছা, এটা আমি সেকেন্ডারি কালার হিসেবে রাখি। আর আরেকটা যে কালার আছে ওইটাকে আমি প্রাইমারি কালার হিসেবে নিই। এইখানে আমি দিয়ে দিলাম, হ্যাঁ। দিয়ে জাস্ট হচ্ছে বাইরে ক্লিক করলেই হবে। সো আমার এটা হচ্ছে প্রাইমারি কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আমি দুটা কালার সিলেক্ট করে ফেলছি, আপডেট করে দিলাম। আমি চাইলে এই যে যে ছোট ছোট যে ফন্ট গুলা, এটার একটা কালার সেট করতে পারি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি হয়তো বা অ্যাশ বা ডিফারেন্ট কোনো একটা কালার নিতে পারি। আমি এখান থেকে ধরেন এই কালারটাই, যেটা কালার আছে এটা ক্লিক করলাম। সব ফাইভ, সো কাছাকাছি। অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট মানে হচ্ছে লিঙ্ক হবে যেগুলা বা এইগুলা। সো এটার কালারটাও আমাদের প্রাইমারি অথবা সেকেন্ডারি থেকে নিতে হবে। সেকেন্ডারি থেকে একটা ডিফারেন্ট কালার বা একটু ডার্ক শেডের কালারটা নিয়ে নিই।
অ্যাকশন মানে লিঙ্ক যখন হবে তখন কালারটা হবে। আপডেট করে দিলাম, আমরা কালার গুলো সেট করলাম। আরো কালার যদি দরকার হয়, সেকেন্ড আরো কালার থাকলে আমরা এখান থেকে অ্যাড কালার দিয়ে কালারটার নাম দিয়ে এখানে কালার সেট করে রাখতে পারি, ঠিক আছে? যেমন এক্সট্রা ধরেন ডিফারেন্ট একটা কালার আমি কোনো একটা জায়গাতে ইউজ করব, ধরুন পার্পেল আমি কোথাও একটা ইউজ করবো, হ্যাঁ, এটা নিয়ে রাখলাম আর জাস্ট একটা দুটো জায়গাতে হয়তো বা আমার ইউজ করা লাগতে পারে। এখন আমি এটা কেটে দিব এখান থেকে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাতে কি দিব, সেকেন্ডারি প্রাইমারি যেই কালার দিব আমি এখান থেকে সিলেক্ট করবো, আমার কোনটা দেওয়া লাগবে আমি এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে? তো সেকেন্ডারি দিলাম, সেকেন্ডারি চলে আসলো। ধর আমার এই কালারটা ইউজ করা দরকার ছিল, এই কালারটাই চলে আসলো। এইভাবে আমি ওয়েবসাইটে যত জায়গাতেই দেখেন সব অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। সুন্দর না ব্যাপারটা? কনসেপ্টটা কি বুঝতে পারছেন? এই ভাই হ্যাঁ। এইটা একদম ওয়েবসাইট কাজ ধরার সাথে সাথে এটা করে নিবে, ঠিক আছে? যে আমরা বলি না একটা প্রজেক্ট দিলে কেমনে করবো, এটা তো বুঝলাম না। এইটাই হচ্ছে সিস্টেম। আপনি যখন একটা ক্লায়েন্টের প্রজেক্ট নেবেন, আপনি ডিসাইড করবেন কি কালার হবে, কি কি কালার হবে, কালার গুলো আগে সেট করে নেবেন। দেন যে কালার কাজটা করবেন সেটাকে ফন্ট কেমন কেমন হবে। তো যেমন ধরেন এইটা স্যাম্পল সাইট, স্যাম্পল সাইট আপনি দেখেন কয় ধরনের ফন্ট আছে, এটা একটা, এটা একটা, এটা, এই ছোট ছোট এইটাই দেখবেন সেম সব জায়গাতে রিপিট হয়েছে, যে হয়তো কালার চেঞ্জ সমস্যা নেই, ঠিক আছে? এটা কিন্তু এই দেখবেন এইটাই রিপিট হয়েছে এটা। তো আমাকে কয়েকটা ফন্ট, এটা এটা আমি নিব একটা প্রাইমারি, এটা ধরেন সেকেন্ডারি নিলাম, এটা টেক্সট হিসাবে নিলাম। এইটাও নিলেই মোটামুটি আমার কভার হয়ে যাবে। এইটা আমি একটা নিতে পারি, ঠিক আছে? এটা নিলে আমার ওয়েবসাইটটা মোটামুটি কভার হয়ে যাবে। সো কিভাবে নিব? ওই সিমিলারলি ওই একই জায়গাতে যাব, সাইট সেটিং, গ্লোবাল ফন্ট, প্রাইমারি সেকেন্ডারি টেক্সট অ্যাকসেন্ট। সো আমি এখান থেকে এটা চুজ করে ফেলবো। আচ্ছা, সো আমি একটু দেখি এটা কেমন আছে। সর্বপ্রথম প্রাইমারিটা নিয়ে নিই। আপনি চাইলে প্রাইমারিটা স্কিপও করতে পারেন যদি কম হয়, যেমন এটা এক জায়গাতেই ইউজ হচ্ছে, আমি চাইলে এটা স্কিপ করতে পারবো। তো সারাবান 46 64। আচ্ছা আমি এটা প্রাইমারিতে না, এইটা নেই প্রাইমারিতে, কারণ এটা এইটা মনে হয় বেশি ইউজ হয়েছে। তো এইটা নেই প্রাইমারিতে, ওটা আমি ডিফারেন্ট একটা বিগ টেক্সট বা কিছু একটা নাম দিয়ে দেবো, সারাবান 28 লাইন হয় 28। যেটা ম্যাথ সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ওটাতে আমি দিয়ে দিলাম প্রাইমারি। এটা প্রাইমারিটা বলতে যে এটা ওয়েবসাইটে কোনো কিছু ইফেক্ট করবে তা না, এটা আপনার কাজের জন্য আর কি। ওকে, এটা সম্ভবত কত, 700। আর কালার হচ্ছে এটা, কালারটা আমি চাইলে আলাদা যে ওইখানে যে ওইখানে সেট করে রাখতে পারতাম, অথবা দরকার নেই, কালারটা আমাদের এখানে প্রয়োজন পড়তেছে না। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমার প্রথম ফন্টটা। হ্যাঁ, সেকেন্ডারি ফন্টের ক্ষেত্রে আমি কোনটা নিব? সেকেন্ডারিতে আমি নিব ধরেন এটা, এটাও সেম সারাবান 28 না 22। আর বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া ভাইয়া ওই যে সারাবানের সাথে সানসেরিফ একটা ইয়ে ছিল। এটা ডিফারেন্ট টাইপের একটা ফন্ট, এটা কাস্টম ক্লায়েন্ট যদি দেয় তাহলে আমরা ইউজ করতে পারবো, না হলে জাস্ট নর্মালি ইউজ করে দিতে। সানস্ক্রিপ্টের বেশিরভাগ ভার্সনই থাকে কাস্টম, ঠিক আছে? কোন একটা জায়গায় হয়তো কাস্টম ফন্ট ক্লায়েন্ট কিনে নিছে বা এরকম কিছু। নর্মালি এটা খুব রেয়ার পাওয়া যায়, বা যদি পান অনলাইনে ইউজ করতে পারেন, কাস্টম ফন্ট ইউজ করার অপশন আছে, কোনো এক সময় দেখাই দিব এলিমেন্টরের কাস্টম ফন্ট, বা একটু সার্চ করলে পেয়ে যাবেন। ভাইয়া কাস্টম ফন্ট আপলোড করার এটা দেখাই দিলে ভালো হতো। আজকে দেখাবো না, অ্যাটলিস্ট দেখাই দিব এক সময়, পরে এক সময় মনে করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো সেকেন্ডারি আমি এক্সট্রা জিনিসগুলো প্রতিদিন ক্লাসের ফাঁকে ফাঁকে একটু একটু দেখাই দিই, এগুলো টপিকের বাইরে, এই জন্য দেখা যাবে টপিকটাও কভার করতে হয়। এই জন্য দেখবেন আমার ক্লাসগুলো তুলনামূলক লম্বা হয়, তাই না? আমি ট্রাই করি কিছু কিছু এক্সট্রা রাখার জন্য প্রত্যেকটা টপিকের সাথে। তো একদিনে তো আসলে দেখানো সম্ভব না সবকিছু, দেখাই দিব, সমস্যা নেই। ওকে আরেকদিন আবার একটু মনে করাই দিলে ওইটাও দেখাই দিব। সেকেন্ডারি সিলেক্ট করে ফেলছি, তারপর আচ্ছা ঠিক টেক্সট, আছে ভাই। ছোট ছোট টেক্সট। সো ছোট ছোট টেক্সট বলতে এটা নিলাম, এটাই সব জায়গায় ছিল। তো রুবিক 14 24,
এটা দিয়ে দিলাম রুবিক 14 24 24। আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনি দিয়ে দিলাম, হ্যাঁ। তো আমার মোটামুটি এই পর্যন্ত হয়ে গেছে, আরো চাইলে আমি ফন্ট আরো অ্যাড করে নিতে পারতাম। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন আমার যখনই আমি একটা কিছু নিব, সেটা আমার কোন ফন্টের আন্ডার করতেছে। আমি প্রথমটা নিলাম না কেন, প্রথমটা আমার একবারই ইউজ হয়েছে, আমি প্রথমটা এমনি নর্মালি ডিজাইন করে দিলেই হবে। বাকি এই যেগুলো রিপিট হয়েছে এগুলাকে আমি ওইখানে সাইড সেটিং থেকে অ্যাড করে নিলাম। এখন আমার এটা যেই যেই ফন্টে হবে, আমি এইখানে না গিয়ে এইটাতে সিলেক্ট করে আমার যেটা আছে এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, যেটা ইচ্ছা আমি সিলেক্ট করতে পারি। এটা ধরুন প্রাইমারিতে গেলাম, আমি চাইলে এখানে কাস্টমাইজও করতে পারবো, এটা জাস্ট সেট করে দিল জিনিসগুলো। আমি যদি একটু বাড়াই কমাই নিতে চাই, কারণ কালারটা আমি আমার মতো করে সেট করে দিতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার হলো, আপনি যদি এখান থেকে সেট করেন, সিলেক্ট করেন প্রাইমারি, এইটা আপনি এইভাবেই রেখে দেন, কালারটা এখান থেকে চেঞ্জ না করেন কোনো কিছু, প্রাইমারিটাই রেখে দিচ্ছেন। আপনি যদি কখনো সাইড সেটিং এ গিয়ে প্রাইমারি কালারটা চেঞ্জ করেন, যত জায়গাতে প্রাইমারি সিলেক্ট করে রাখছেন সব জায়গাতে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে, তো হেডার ফুটারের মতো। আমার কিন্তু সহজেই কাজটা হয়ে গেল। আচ্ছা, গেল, আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা। তো ভাইয়া হুম, বলেন। ভাইয়া মানে ক্লায়েন্ট তো আপনাকে মনে করেন যে আমাদেরকে ফন্টের কালার এবং সাইজ তারা দেবে। এখন সব ওয়েবসাইটে তো আর সাদা কালো সেকশন ব্যাকগ্রাউন্ড হয় না। মানে আমরা যদি সেইখানে অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিতে যাই, তাহলে সেখানে আমরা কোন কালারের ব্যাকগ্রাউন্ড এখানে আমরা দেবো? ডিপেন্ড প্রাইমারি করতেছে আপনার ওয়েবসাইটটা কেমন। সেক্ষেত্রে দেখা যায় যে ওই যদি কোনো একটা কালার নির্দিষ্ট করে দেয়, সেটা ক্লায়েন্টই করে দিবে। যদি কিছু নির্দিষ্ট না করে তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইটই হবে। নির্দিষ্ট যদি করে দেয়, কালার ক্লায়েন্ট বলেই দিবে কালারটা কোনটা, অথবা কোনো স্যাম্পল সাইট বা ফিগমা দিয়ে দিবে, ওটার মধ্যে দেওয়াই থাকবে কোন কালারের হবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট হইতে পারে, অন্য কোনো কালার হইতে পারে, বা সে কোনো একটা স্পেসিফিক কালার আপনাকে দিয়ে দিতে পারে, কোনো একটা স্যাম্পল সাইট দিয়ে বলতে পারে এটার মতো কালার ইউজ করো, ওইখান থেকে আপনি পিক করে নিয়ে ইউজ করবেন। সাদা এন্ড কালোটা আমরা আমাদের মতো ইউজ করতে পারবো, এর বাইরে যত কালার আছে এগুলো সব ক্লায়েন্ট সাজেস্ট করবে। সর্বোচ্চ গ্রেটাও আমরা হয়তো বা নিজে চুজ করতে পারি। ওকে, সো আমরা এখানে একটা ফর্ম নিলাম। এখন ফর্ম কিভাবে কাজ করে, সর্বপ্রথম যে কাজটা করবো, আমাদের ফর্মে একটা নাম দিয়ে দিব। সো আমি ওয়েবসাইটের যে নাম, ওয়েবসাইটের নাম দিয়ে লিখে দিব কন্টাক্ট ফর্ম, যাতে করে ক্লায়েন্টের কাছে যখন এই রেসপন্সটা যাবে সাইন বুঝতে পারে কোত্থেকে আসবে এটা। তো ওয়েবসাইটের নাম দিয়ে আমি কন্টাক্ট ফর্ম লিখে দিলাম। এখানে আমাকে 3টা ফিল্ড আছে। এখানে একটা অপশন আছে লেভেল, এই যে লেভেল গুলা যে উপরে আছে, আমি যদি লেভেল না চাই আমি এখান থেকে হাইড করে দিতে পারি, আমি যদি লেভেল চাই আমি করে দিতে পারি। আমি ধরো লেভেল চাচ্ছি না। এখানে কয়েকটা সাইজ আছে এই ফিল্ড গুলার, ফিল্ড গুলার সাইজ আমি একটু মিডিয়াম রাখলাম আর কি। এখন আমি এই ফিল্ড গুলো একটা একটা করে ভেঙে দেখবো ফিল্ড গুলো কিভাবে ইউজ করা হয়েছে। 2টা অপশন আছে, কন্টেন্ট অ্যাডভান্স। আমরা কন্টেন্টে যদি কাজ করি, সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে টাইপ। এটা কোন টাইপের ফিল্ড, এটা কি ধরনের ইনফরমেশন এখানে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার টাইপটা হচ্ছে কি ব্যাপার?
ওকে, সো এটা হচ্ছে যেটা বলতেছিলাম ফিল্ডের টাইপ। এখন আমাদের ফিল্ডের টাইপ তো কয়েক ধরনের হয়, একটা হচ্ছে টেক্সট হয়, আরেকটা হচ্ছে নাম্বার হয়, আরেকটা কি হয়, ইমেইল হয়, তাই না, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড হয়। ঠিক আছে, তো আমাদের যে টাইপের ফিল্ড লাগবে ওই টাইপ অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে দিব। তো নেম যেহেতু, এটা তো নর্মালি একটা টেক্সট ফিল্ড, আমরা এখানে টেক্সট সিলেক্ট করে রাখছি। আচ্ছা, তারপরে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি লেভেল ইউজ করি না করি, বাট লেভেলটা এখানে ইউজ করবেন, এটা ইম্পর্টেন্ট। কেন একটু পরে এটা বুঝতে পারবো। জাস্ট মনে রাখেন যে লেভেলটা আমি কি ইউজ অফ করে রাখি বা না রাখি, লেভেলে কোনো একটা কিছু অবশ্যই দিয়ে দিব। প্লেস হোল্ডারে এখানে আমি নাম যেটা দিব সেটা হচ্ছে ভেতরে থাকবে, যেমন ইওর নেম। ওকে, এটা যা লিখবে এটা ভিতরে থাকবে, টাইপ করার আগ পর্যন্ত এটা থাকবে, টাইপ কিছু না করলে এটা দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে রিকোয়ার্ড কিনা, মানে এটা ম্যান্ডেটরি ভাবে ফিল আপ করতে হবেই কিনা। যদি মনে হয় যে এটা রিকোয়ার্ড, এটা লাগবেই মাস্ট, তাহলে রিকোয়ার্ড দিয়ে দিবা। আর যদি মনে হয় না এটা দিলে দিক না দিক, বাকি ইনফরমেশন গুলো হইলেই হবে, সেক্ষেত্রে এটা রিকোয়ার্ড দিব না। রিকোয়ার্ড দিয়ে দিলাম, তার মানে এটা মাস্ট বি ফিল আপ করতে হবে, নাহলে সেন্ড করতে পারবে না। আচ্ছা, তারপর আছে হচ্ছে কলাম উইথ। এখানে আমরা দেখতে পাচ্ছি নেম, এখানে ইমেল আছে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয়, নেমটা থাকবে অর্ধেকটা জায়গা জুড়ে, ইমেলটা থাকবে অর্ধেকটা জায়গা জুড়ে, তাহলে আমরা জাস্ট নর্মালি কি করবো, যেই ফিল্ডটা অর্ধেক নিব নেম, এটাতে গিয়ে আমরা 50% ইউজ করবো কলাম উইথ। সেকেন্ডটাতে যাও সেম ভাবে আমরা এটা 50% ইউজ করলেই পাশাপাশি চলে আসবে। এখন আমি যদি তিনটাকে পাশাপাশি আনতে চাই, সোয়ান এখান থেকে আমরা 33% করে ইউজ করবো, এটা 33, এটা 33, আর এটা থাকলে ওটা 33 দিয়ে দিলে পাশাপাশি চলে আসবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের ধরেন আরেকটা ফিল্ড দরকার হবে, আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করে করতে পারি, অথবা এখান থেকে অ্যাড নিউ ফিল্ড নিয়ে যে উপরে নিচে যে কোনো জায়গায় সেট করতে পারি। মানে এখানে নিলাম, আমি দিয়ে দিব, এখন এটা দিয়ে দিব হচ্ছে ফোন। তো আমি এখান থেকে দিয়ে দিতে পারি হচ্ছে টেলিফোন, নাম্বার দিতে পারেন। এখানে অনেক ধরনের ফিল্ড আছে, আমি একটু পরে একটা একটা দেখাবো আপনাদেরকে। আমি আপাতত হচ্ছে দেখছি টেলিফোনের যে অপশনটা এটা এখানে রাখছে কিনা। আচ্ছা, টেলিফোন অপশনটা ইউজ করে দিছে হয়তো, সমস্যা। আচ্ছা, আছে আছে, শর্ট করছে নামটা টেল। ওকে, টেলিফোন এখান থেকে সেম ইওর, বা এখান থেকে শুধুমাত্র লিখে দিব নাম্বার, আর এইখানে লিখে দিব হচ্ছে ইওর, টাইপ ইওর নাম্বার। আচ্ছা, আচ্ছা, এখন এটা গেল হচ্ছে এরকম। অনেক সময় এই প্লেস হোল্ডারের মধ্যে টাইপ ইওর নাম্বার না লিখে ইএক্স, মানে এক্সাম্পল, তারপরে হচ্ছে বা 1 2 তারপর এক্স এরকম দেওয়া থাকে। সেটা যদি ওরকমও করতে চান তাও করতে পারেন। এবার আমাদের এখানে কন্টাক্ট যদি অপশনে যাই আমরা, এখানে কিন্তু একটা ফর্ম আছে, তাই না, এই যে এরকম দেখেন ভিতরে প্লেস হোল্ডার দেওয়া আছে। আচ্ছা, এখন এটাকে আমি রিকোয়ার্ড রেখে দিলাম। তো আমাদের এখানে প্রথমটা আসলো পাশাপাশি, তারপরটা এখানে ফোন নাম্বার, তারপর হচ্ছে মেসেজ। তারপরে যে অপশনটা আছে মেসেজ, তো এখান থেকে তো মেসেজটা কি বলে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া আমরা এখানে দিলাম। এন্ড টেক্সট এরিয়াটা যদি বড় করতে হয়, লাইক আমাদের এইটা যদি ধরেন বড়, এই যেটা আমাদের কাছে মনে হলো যে এটা একটু বড় আছে, আমি যদি বড় করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা বড় করতে পারি। এখানে যে অপশন আছে দেখেন রো চারটা, এটা চারটার সমান জায়গা নিছে। So আমি যদি বেশি চাই ছটা দিয়ে দিলে এটা কিন্তু বড় হয়ে যাবে, আমি যদি ছোট চাই কিন্তু 3 দিয়ে দিলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ধরেন একটু বড় করে রাখলাম এটাকে। কেউ চাইলে এখানে কোনো মেসেজ বা টেক্সট যেটা লিখতে চায় সেটা লিখতে পারবে। প্লেস হোল্ডার চেঞ্জ করতে পারেন, লেভেল তো ঠিকই আছে। এটাকে আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখন আরো কিছু ফিল্ড আছে যেগুলো আমাদের জানাটা দরকার। যেমন কি আমি যে অ্যাড আইটেম করে দেখাই একটা একটা করে। এটার ভিতরে একটা অপশন আছে হচ্ছে ইউআরএল। আমি যদি লিংক নিতে চাই, কোন একটা ইউআরএল বা লিংক বা দিয়ে দিতে পারি ইউর ওয়েবসাইট। ঠিক আছে,
সো এখানে কি হবে, এখানে ইউআরএল না দিলে উল্টাপাল্টা কিছু দিয়ে সেন্ড করতে চাইলে কিন্তু সে সেন্ড করতে পারবে না। লাইক আমরা যদি এক্সাম্পল দেখি, এটা দিলাম, এখন দেখেন আমাকে কত জায়গাতে আটকাবে। প্রথমে এটাতে আটকেছে, এটা সলভ করতে বলতেছে, ইমেল ফরম্যাটে যাইতে বলতেছে আমাকে, কোন একটা ভ্যালিড ইমেলের ফরম্যাটে এখানে লিখতে হবে, না হলে এটা আমি সেন্ড করতে পারবো না। ঠিক আছে, এখানে আমাকে যদি সেন্ড করতে যাই আবার ইউআরএল ফরম্যাটে যাইতে বলতেছে। ঠিক আছে, সো আমাকে এখানে কি করতে হবে, একটা ইউআরএল দিতে হবে। সো ইউআরএলটা কেমন হয়, লাস্টে .com যদি দিয়ে এখন ট্রাই করি, ইউআরএল হয় না, কিভাবে দিতে হয়, https:// অথবা আমি যদি এখান থেকে কপি করি তখন কিন্তু এটা অটোমেটিক এটা সহ কপি হয়। এখন সেন্ড করলে কিন্তু সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু পরে আমরা এটা ফিক্স করবো কেন এটা বলতেছে। বুঝলাম যে আমাদের আর আটকাচ্ছে না। আচ্ছা, আর আমরা হচ্ছে এখানে নাম্বার, এখানে টেলিফোন নাম্বারের ফরম্যাটটা দিছি, আর আমরা যদি এখানে নাম্বার দেই তাহলে শুধুমাত্র নাম্বার টাইপ করতে পারবে। এই যে এগুলা যাই টাইপ করি এগুলা কিছুই কাজ করবে না, শুধুমাত্র নাম্বার উঠবে। তো আমরা যদি ফোন নাম্বারে এই ভ্যালিডেশনটা চাই, আমরা এখানে নাম্বার ফিল্ড ইউজ করবো। আর যদি টেলিফোন নাম্বার, টেলিফোনের যে ফরম্যাট ওটা চাই, টেলিফোন ইউজ করবো। যদি টেলিফোন ফরম্যাটটা ঠিকঠাক লিখে তাহলে যে যেখানে আসার কথা ইউএস এর নাম্বার যেরকম হয় ওইরকম একটা ফরম্যাটে চলে আসবো। আচ্ছা, এটা গেল। তারপর কি আছে, আমরা ওয়েবসাইট ফিল্ডে যাই। এটা হচ্ছে ইউআরএল গেল। ইউআরএল এর পর আছে হচ্ছে টেলিফোন, দেখছি রেডিও বাটন। রেডিও বাটনটা কেমন, রেডিও বাটনটা হচ্ছে অপশন। ঠিক আছে, এরকম অপশন। তো আমি যদি চাই কেউ কি এরকম অপশন সিলেক্ট করতে পারবে, যে কোনো একটা অপশন এখান থেকে আমি চুজ করার অপশন দিতে পারি। মাল্টিপল অপশন থাকবে, যে কোনো একটা সে চুজ করতে পারবে, হয়তো বা কোনো একটা কিছু, বা আমি এখানে দিয়ে দিলাম যে আপনার বিভাগ চুজ করুন, এরকম দিতে পারি। এখন এটা রেডিও বাটন না দিয়ে ডিফারেন্ট আরেকটা অপশন আছে, এটা হচ্ছে সিলেক্ট। তো সিলেক্ট অপশনটা কি কাজ করবে, সিলেক্ট অপশন সেম কাজই করবে, জাস্ট একটা ড্রপ ডাউন অপশনের মধ্যে চলে আসবে, যেরকম আমি যতগুলা দিব এন্টার দিয়ে দিয়ে প্রত্যেকটা একটা করে অপশন হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, এরকম। প্রথম অপশনটা দিব হচ্ছে সিলেক্ট ওয়ান, যাতে করে বোঝা যায়। এতে করে কি হবে, যখন আমার সাইটে কেউ আসবে তখন তাকে সিলেক্ট ওয়ানটা আগে দেখাবে। যেমন এটা ভিউ অপশনে দেখলে আমরা বুঝতে পারবো, শুরুতে এটা দেখাবে সিলেক্ট ওয়ান, যে সেখানে বাকি অপশন গুলো থাকবে, যে কোনো অপশন সে সিলেক্ট করতে পারবে। Fine. আচ্ছা, এটা গেল। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে চেকবক্স। চেকবক্সটা হচ্ছে আহ একটা অপশনের জন্য চেকবক্সটা থাকে, আসলে চেকবক্সটা হচ্ছে এগ্রি উইথ আওয়ার টার্মস এন্ড কন্ডিশন বা এই টাইপের কোনো কিছু যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে এটা থাকে। সো ঠিক আছে, তখন আমরা চেকবক্স ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আর আমাদের ইম্পর্টেন্ট কোনটা আছে আমরা একটু দেখি। ডেট পিকার, টাইম পিকার, এগুলো তো বুঝলামই আমরা, ডেট বা টাইম পিক করা যাবে। ঠিক আছে, আর মিনিমাম ম্যাক্সিমাম ডেট দিতে পারি, এর ভিতরে সিলেক্ট করতে হবে। ধরেন কোনো একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে 3 দিন প্রোগ্রাম হবে, আমি এখানে দিয়ে দিলাম কোন দিন আপনি প্রোগ্রামে জয়েন করবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, এখানে একটা ডেট থাকবে, এর বাইরে ওইগুলো জিনিস, ওইগুলো কি হাইলাইট করে দেওয়া হবে। ধরেন আজকে থেকে আমি দিয়ে দিলাম 15 তারিখ পর্যন্ত, এর বাইরে সিলেক্ট করতে হবে যে এইগুলাই জাস্ট হাইলাইটেড থাকবে, যে বাকি এগুলো সিলেক্ট করা যাবে না, আগেও না পরেও না। ঠিক আছে, তো এটা আপনি দিয়ে দিতে পারেন, এটা রিকোয়ার্ড দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ডেট অপশন। সেম ভাবে টাইম অপশন আছে, টাইমেও সেম, আপনি চাইলে এখানে সিলেক্ট করলে আপনি এখানে নাম লিখে দিবেন কিছু একটা, এখান থেকে যে টাইম, আওয়ার, মিনিট, পিএম, এম এগুলো সিলেক্ট করতে হবে। ফাইল আপলোড অপশন রাখতে পারেন এখানে একটা, তো সে চাইলে কোনো একটা ফাইল অ্যাটাচ করতে পারবে। এখন আপনি ফাইলের যদি ম্যাক্সিমাম মিনিমাম সাইজ সেট করতে চান, কিন্তু এই যে এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম সাইজ সেট করতে পারেন। আপনার সি প্যানেলের সর্বোচ্চ কতটুকু জায়গা আছে সেগুলো সবই এখানে অপশন পেয়ে যাবেন, এখন করে জাস্ট সবগুলো বসে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালাউড ফাইল টাইপ। আপনি যদি মনে করেন সব ধরনের ফাইল নিবেন না, শুধু ইমেজ নিবেন, তাহলে জেপিজি, পিএনজি, এইরকম যে কটা ফাইল ফরম্যাট আপনি অ্যাকসেপ্ট করতে চান ওগুলো জাস্ট হচ্ছে দিয়ে দিবেন। ঠিক আছে,
আর জেপিজির সাথে জেপিইজিটাও দিয়ে দিবেন, এটা একই ধরনের ফরম্যাট। আর এরকম, আর যদি ভিডিও আর ফরম্যাট হয় যদি ভাই সব তো ফরম্যাট জানেনই। হ্যাঁ, আর সব ফরম্যাট হলে কিছুই দিবেন না। তারপর মাল্টিপল আচ্ছা ফাইল। ঠিক হ্যাঁ হ্যাঁ, বলছে, ঠিক আছে ভাই। ওকে। আর ইমেলটা হবে কি, আপনাকে ইমেল করা হবে একটা লিঙ্ক, হয়তো আপনার এই ব্যাকএন্ডে থাকবে ইমেজটা, ওটা একটা লিঙ্ক ক্লায়েন্টের কাছে ইমেলে যাবে। আর যদি মনে করেন হচ্ছে অ্যাটাচমেন্ট, ইমেল আর অ্যাটাচমেন্ট, তাহলে হবে কি এই ফাইলটাও ইমেলেই সেন্ড হবে, ঠিক আছে। আর ইমেল উইথ বোথ, ইমেলও যাবে লিঙ্কও যাবে, তাহলে এটা দিতে পারেন। এইটা দিলে কিছু কিছু সময় প্রবলেম হয়, ইমেল এটা অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ আপনারা তো বুঝতেছেন যে ইমেলের হচ্ছে স্টোরেজের কারণে বা বিভিন্ন সময় ফিশিং চিন্তা করতে পারে, এই জন্য শুধু লিঙ্কটা দিয়ে দেওয়াটাই বেটার। ইমেল উইথ লিঙ্ক এটাই বেটার। মাল্টিপল ফাইল অ্যালাউ করলে আপনি একটা ফাইল সিলেক্ট করার পরে এই যে ফাইলস দেখাবে, আর একসাথে অনেকগুলো সিলেক্ট করে সেন্ড করতে পারবে। আচ্ছা, এটা গেল ফাইল আপলোড। তারপর হচ্ছে এইচটিএমএল কোড লিখে পাঠাতে পারে কেউ, পাসওয়ার্ড লিখে পাঠাতে পারে কেউ, ঠিক আছে। ক্যাপচার ই ক্যাপচা আছে, ক্যাপচার ই ক্যাপচাটা আসলে এখানে আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আহ এই যে এখান থেকে দেখেন ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরের সেটিং এ গিয়ে ইন্টিগ্রেশনে রিক্যাপচার ইপিআই কোডটা ইউজ করতে হবে, এটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। দরকার হলে এখানে টিউটোরিয়াল আছে, দেখে নিতে বলবেন ক্লায়েন্টকে, কারণ এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে দিতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন এই যে কোথা থেকে নিবে, যে ই ক্যাপচা সাইট থেকে নিবে, সাইটটা দিয়ে ক্লায়েন্টকে বলবেন এখানে অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করে আমাকে একটা এপিআই কি দাও, আমি তোমার সাইটের সাথে এটা লিংক করে দিচ্ছি। আচ্ছা, so এটা হচ্ছে রিক্যাপচার অপশন। এই হচ্ছে মোটামুটি আমাদের অপশন একটা ফর্মের মধ্যে। এটা হয়ে যাওয়ার পর পর আমাদের নেক্সট যে চিন্তাটা আসবে সেটা হচ্ছে এই ফর্মটা কেউ যদি ফিল আপ করে, এই ফর্মটা ফিল আপ করলে ঘটনাটা ঘটবে কি, তাই না? আচ্ছা, এখন এই ফর্মটা কেউ যদি ফিল আপ করে, যে বাটনটা, যে এই বাটনটা আমি চাইলে একটু বড়ও করতে পারি, আমি মিডিয়াম রাখি, আমি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারি, যে সেন্ড টেক্সটটা চেঞ্জ করতে পারি, সাবমিট নাও আইকন ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, তারপরে অ্যাকশন আপনার সাবমিট, মানে ক্লিক সাবমিট বাটনে ক্লিক করার পরে ঘটনাটা ঘটবে কি, অ্যাকশন আপনার সাবমিটে চলে গেলাম। এখানে দেখেন অপশন আছে কালেক্ট সাবমিশন আর হচ্ছে ইমেল, দুইটা অপশন এখানে দেওয়া আছে। আমি চাইলে এগুলো বাদ দিতে পারি, এখানে ক্রস করে করে প্লাস দিয়ে আরো কিছু অপশন অ্যাড করতে পারি। এই অপশন গুলো যা অ্যাড করছি এগুলোর অপশন এখানে আসবে। যেমন ইমেল অপশনটা যদি কেটে দিই, এখন খেয়াল করেন এখানে আমাদের ইমেল অপশনটা কেটে দিলাম, হ্যাঁ, এখন কিন্তু আমাদের ইমেল অপশনটা এইখানে নাই, এইখানে এইখানেও শো করতেছে না। আবার যদি ইমেল অপশনটা এখানে ক্লিক করে নিয়ে আসি, ইমেল অপশন কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কালেক্ট সাবমিশন কি কি এটা একটু বুঝে আসি। কালেক্ট সাবমিশনটা হচ্ছে, আমি যদি ড্যাশবোর্ডে যাই, এলিমেন্টরের ভিতরে এখন একটা অপশন আছে সাবমিশনস। এই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করছে ওই ফর্ম ফিল আপের ইনফরমেশন গুলো আমরা এখানে একসাথে পেয়ে যাবো। এটা হচ্ছে কালেক্ট সাবমিশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। আগে এটা ছিল না, এটা অ্যাড করার পরে কিন্তু আমার ইমেলে যাক বা না যাক, এখানে কিন্তু আমার রেসপন্স গুলো ঠিকই চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অপশন আছে। কারেক্ট সাবমিশনে কিছুই করার নাই, জাস্ট ওখানে চলে আসবে, যেখানে লিঙ্ক করা আছে ক্লিক করে দেখতে পারেন। ইমেল অপশনটা, ইমেল অপশনটাতে এখন কি হবে, আমাদের এই যে ইমেলটা কেউ যদি সেন্ড করে, এটা কার ইমেলে যাওয়া উচিত? অ্যাডমিনের ইমেলে। অ্যাডমিনের ইমেলে বা ক্লায়েন্টের ইমেলে, তাই না? আচ্ছা, এখন ক্লায়েন্টের ইমেলে যে যাবে, আমি ক্লায়েন্টের কাছ থেকে ইমেলটা বুঝে নিব, তাই না? আমি ক্লায়েন্টের কাছ থেকে আমরা ইমেলটা বুঝে নিব, নিয়ে আমরা এটা সেট করে দিব এখানে। ধরেন আমি এখন আপাতত আমার একটা ইমেল সেট করে দিয়ে এটা আমরা চেক করে ফেলি। একটা ইমেল সেট করে দিলাম বোঝার সুবিধার্থে, এইটাই সেট করে দিই। আচ্ছা, দিয়ে আমি এখানে আপডেট করে দিলাম, আমি একটু দেখি এটা আসলে যায় কিনা। দিলাম, তারপর এখানে ফোন নাম্বার দিতে বলছে, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে মেসেজ হাই
আচ্ছা, এটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। একটা বিষয় আপনাদেরকে বলেও দিই, এখানে হয়তো সাকসেসফুলি সাবমিট হয়েছে, বাট আমরা যেহেতু হচ্ছে এখানে আমি যে প্রাইমারি ফন্ট যেভাবে ইউজ করছি এটা কিন্তু এরকম চলে আসছে। তো এটা একটু গিয়ে আপনার এডিট করে দিতে পারেন একটা। আচ্ছা, এখানে এইটা আপনার সাকসেসফুল সাবমিশন নাও হইতে পারে। আমরা যে ডেভেলপার ভার্সন এলিমেন্টরটা ইউজ করতেছি, এটা অনেক সময় দেখা যায় যে ফর্ম সেন্ড করতে দেয় না। অনেক সময় আপনাদের যদি কাজে নাও করে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যখন পেমেন্টটা দিয়ে ক্লায়েন্টের কাজ করবে তখন ঠিক দিয়ে কাজ করবে। আচ্ছা, এখন আমাদের সেন্ড হলো, আমরা চেক করবো অ্যাডমিনের ইমেল। সো অ্যাডমিনের ইমেলটা আমাদের এখানেই আছে। ঠিকঠাক থাকলে এই যে চলে আসছে। মাঝে মধ্যে স্প্যামেও চলে যেতে পারে, সো স্প্যামটাও চেক করে নিবেন। মাই ব্লক থেকে আসছে, এই যে ইনফরমেশন যা যা দিয়েছি সব চলে আসছে না? দেখেন, এখন আমাদের কি কি এডিট করা দরকার। প্রথম হচ্ছে এই যে নামটা মাই ব্লক থেকে আসছে, আসলে কি মাই ব্লক নামে কেউ পাঠাইছে? না ভাইয়া। ওকে, এটা চেঞ্জ করা লাগবে। এই যে যে বডি, এই যে এখানে যে মেসেজটা আসছে হিবিজিবি কিছু একটা আসছে, এটা চেঞ্জ করা লাগবে। ভেতরে এখানে অনেক ধরনের ইনফরমেশন আসছে, এত কিছু দরকার নাই, এগুলো চেঞ্জ করা লাগবে। চলেন একটা একটা করে ধরি আমরা কোনটা কি চেঞ্জ করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে রিপ্লাই যদি করে ক্লায়েন্ট, এখন ক্লায়েন্ট ধরেন পাইলো ইমেলটা, রিপ্লাই করবে, রিপ্লাইটা কার কাছে যাচ্ছে? এটা কি আদৌ যে সেন্ড করছে তার ইমেল? এখানে চেঞ্জ করা লাগবে। চলেন আমরা করি, এটা ধরলাম। তো এটার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা সাবজেক্ট লাইনটা ফিক্স করি। তো গট এ নিউ রেসপন্স ফ্রম ধরেন কোনটা কাজ, কাজ দিয়ে একটা পাইপ দিয়ে দিলাম। আমাদের যে ব্যাকস্ল্যাশ, শিফট চাপ দিয়ে ব্যাকস্ল্যাশে ক্লিক করলে এটা আসে, পাইপ বলে এটাকে। এখানে আমি ওয়েবসাইটের নাম দিই, ঠিক আছে, যাতে বুঝতে পারি কোথা থেকে আসছে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে ফর্মের নামটা, ফর্মের যে নামটা, মানে ফর্ম মানে যার কাছ থেকে যাবে, ঠিক আছে। তো ফ্রম নেম, কার কাছ থেকে যাবে ইমেলটা। তো ইমেলটা কার কাছ থেকে যাওয়া উচিত? যে এইখানে নাম ইউজ যেটা করতেছে তার কাছ থেকে না, যে ফর্মটা ফিল আপ করতেছে, নাকি? জি ভাই। আচ্ছা, এখন তার নামটা আসলে পাবো কোথায়? তার নামটা কি ফিক্সড? একজনই কি বারবার ফর্ম ফিল আপ করে, নাকি এক একজনের এক একটা নাম? কি মনে হয়, আমরা কি ফিক্স করে নাম লিখে দিব এখানে? না ভাই ইনপু ফিল্ডের নাম, ইনপু ফিল্ডের নাম দিতে হবে। তাহলে কিন্তু কাজ হবে না, তাই না? এই ফিল্ডে যখন যে নামটা বসাবে তখন ওইটা আমরা ইউজ করবো, এই তো। জি। এখন ওই নামটা পাবো কোথায়? দেখেন, ওই নামটা আমরা একটা জায়গাতেই পাবো, সেটা হচ্ছে এই ফিল্ডের ভিতরে। এই ফিল্ডে যখন নাম দিবে তখন ফিল্ডের ডাটা টানতে হয় কিভাবে? কোন একটা ফিল্ড ভাঙার পরে অ্যাডভান্স অপশনে যদি যাই, এইখানে দেখেন শর্টকাট নামে একটা অপশন আছে। এই শর্টকাটটা কপি করবেন, এই শর্টকাট কপি করে যেখানে বসাবেন, এটার মানে হচ্ছে এই ফিল্ডে যখন যেই ডাটা ইউজ করবে ওইটা। আমি ইমেল ভাঙলাম, এখানে গিয়ে ফিল্ড নামের জায়গায় এটা বসাই দিলাম। বুঝছি এটা? আচ্ছা, তাহলে ইমেলটা কোথা থেকে যাবে এখন আপনারা বলেন তো। আপনার ইমেইল ফিল্ডে শর্ট করে এখানে ব্যবহার করতে হবে। ওকে, বাকিরা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। সো ইমেল ফিল্ডে শর্টকাট যাবে, কেন যাবে? কারণ ইমেল যে করবে তার ইমেল থেকে মেলটা যাওয়া যাবে এরকম যাতে দেখায়। ঠিক আছে, এখন অনেকের একটু খটকা লাগতে পারে, তার ইমেল তো ইউজ করলো না, এখানে তাও দেখাবে কেন? দেখেন, এখানে দেখানোর একটা সিস্টেম আছে। আচ্ছা, এখানে দিলাম, এটা অটোমেটিকলি নিয়ে নিছে রিপ্লাই ইমেল, যার ইমেল থেকে যাবে তাকেই তো রিপ্লাই করবে। না হলে এখান থেকে ইমেল ফিল্ড সিলেক্ট করে দিলেও হবে, কারণ ইমেল ফিল্ড আমাদের একটাই আছে। তো আমি এখন এটা আপডেট করে দিব, এখন একটু চেক করব। সেন্ড করলাম, সেন্ড হয়েছে। বারবার বলতেছে আপনাদের এত স্মুথলি সেন্ড নাও হইতে পারে, না হলে সমস্যা নেই, অন্যভাবে প্র্যাকটিস চালাই যাবেন। সেন্ড যে হবেই সবসময় এরকম না, আটকাই দিতে পারে। আচ্ছা, আমরা একটু বক্সটা চেক করে ফেলি।
ওয়েট করি, দেখা যাক। কিছু সময় লেট হইতে পারে। আচ্ছা, এখানে যদি না আসে আমরা ভেরিফাইয়ের জন্য চেক করব ড্যাশবোর্ডে গিয়ে এলিমেন্টর সাবমিশন। এখানে আসছে না, দেখেন এটা ভিতরে যান, আসছে। এখানে দেখাচ্ছে ইমেলটাও সেন্ড হয়েছে সাকসেসফুলি, অলদো আমাদের কাছে আসে নাই, হয়তো বা কিছুক্ষণ পরে চলে আসতে পারে, অনেক সময় এটা লেট হইতেই পারে। এখানে যদি না সেন্ড হইতো আমাদের দেখা গেলো সেন্ড হয় নাই কোনো কারণে, বাট এখানে তো ঠিকই আসতো, তাই না? এখান থেকে ক্লায়েন্ট ইমেল নিয়ে কিন্তু চাইলে সেন্ড করে দিতে পারে। আচ্ছা, এটা পরে যদি আসে আমরা ভেরিফাই করব। এখানে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এটার ভিতরে যাই, এইখানে কিছু ইনফরমেশন ছিল, ডেট, টাইম, কোন পেজ থেকে পাঠাইছে, কোন ব্রাউজার ইউজ করছে, আইপিটা কি ছিল, পাওয়ার্ড বাই এলিমেন্টর, এলিমেন্টরকে ক্রেডিট দেওয়া হয়েছে এখানে। তো এইগুলা কোত্থেকে আসলো? আমি যদি ইমেলের ভিতরে যাই, এইখানে দেখেন মেটা ডাটা নামে একটা ইনফরমেশন আছে, ডেট, টাইম, পেজ ইউআরএল। সো আমাদের যেগুলো লাগবে না, যেমন আমাদের ডেট, টাইম থাকুক, পেজ ইউআরএল লাগবে না, কোন ব্রাউজার থেকে পাঠাইছে লাগবে না, আইপিটাও লাগবে না, ক্রেডিট এলিমেন্টরকে যেটা হয়েছে ওটাও আমরা শো করাইতে চাচ্ছি না। দ্যাটস ইট। আমরা যদি এখন আপডেট করে দিই, এরপর থেকে যে ফর্ম গুলো সেন্ড করা হবে ওগুলোতে এই যে যে এই ইনফরমেশন গুলা, ডেট, টাইম জাস্ট থাকবে, এগুলা কিছুই থাকবে না। আপনি চাইলে পেজ ইউআরএলটা রেখে দিতে পারেন, পেজ ইউআরএলটা কিছু কিছু সময় ইম্পর্টেন্ট ট্র্যাক করার জন্য, যে কোন পেজ থেকে পাঠাইলো এটা। তো আমরা একটা ফর্ম ফিল আপ করে ট্রাই করে দেখি। And এখানে আমরা একটু চেক করি আসছে কিনা। আসছে, এখানে সাকসেসফুল মেসেজ চলে আসছে। একটা কাজ করি, অ্যাডমিন ইমেলটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। এখন আমরা একটু সেন্ড করি। সেন্ড হয়েছে, চেক করে দেখি। আচ্ছা, এটা পরে হয়তো বা চলে আসবে, অনেক সময় দেখা যায় যে অনেক লেট করে তারপর চলে আসে হঠাৎ করে।
তারপর আপনারা দেখবেন আপনাদের পাস হয় কিনা, হোক না হোক আমাদের জাস্ট আমরা তো বুঝতে পারছি কনসেপ্টটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরপর আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আমাকে ক্লায়েন্ট মেসেজ করলো বা একটা ফর্ম ফিল আপ করলো কেউ, তাই না? এখন তারপর পরে কি দরকার হয়, যে এই মেসেজটা করলো সে কিন্তু একটা রেসপন্সের আশা করে, ঠিক আছে? ইনস্টার একটা রেসপন্সের আশা করে, সে যাতে বুঝতে পারে যে আসলে তারা মেইলটা রিসিভ করলো কিনা, তাই না? এখন আমাদের এইখানে এরকম তো না যে আমরা কোনো অটো রেসপন্ডার ইউজ করতেছি, অটো রেসপন্ডার পাওয়া যায় অনলাইনে, এগুলা পেইড, ঠিক আছে? এগুলা পেইড। এখন পেইড অটো রেসপন্ডার ক্লায়েন্ট সবসময় রাজি নাও হইতে পারে, আমি এই জন্য ক্লায়েন্টকে খুশি করার জন্য একটা সিস্টেম ইউজ করতে পারি। আচ্ছা, সরি, কল আসতেছিল। এখন ওই অটো রেসপন্ডারটা আমরা কিভাবে বানাইতে পারি দেখেন, একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি এখানে। সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে অ্যাকশন আফটার সাবমিটে, একটা হচ্ছে আমার ইমেল, একটা হচ্ছে আমি হয়তো অন্য আরেকজনের ইমেল দিতে পারি যাতে করে তার ইমেলও রেসপন্সটা যায়, ইমেল টু বলে এটাকে। And এখানে আমি আরেকজনের একটা ইমেল বসাই দিয়ে আমি একটা রেসপন্ডার বানাইতে পারি, সামথিং এটা জিমেল.com, বা আরেকজনকে পাঠাই দিতে পারি ইমেলটা, হ্যাঁ। দেন ওই একই ফরম্যাটে আমি তাকে পাঠাই দিলাম, এখানে ওই শর্টকাটাই না বসাইলাম, সবকিছু ফাইন। এইটাকে আমি যদি একটা সুন্দর সিস্টেম অ্যাপ্লাই করি, এই টু যে এর জায়গায় যদি আমি বলে দেই যে ওর ইমেল, যে ফর্মটা ফিল আপ করছে ওর ইমেলে একটা মেইল যাবা, তাহলে কিন্তু ঠিকই যাবে। দেখেন আপনাকে বুঝতে পারছেন কিনা, একটু ইমেল ফিল্ড থেকে একটা শর্টকাট নিয়ে আসি। শর্টকাটটা ইমেল টুতে আমি টু অপশনে বসাই দিলাম, ইমেল যাবে কোথায়, এইখানে। এই ইমেলটা কার কাছে যাবে? শুধু ইমেল ভাইয়া অ্যাডমিনের কাছে যাবে, মানে ওয়েবসাইট অ্যাডমিনের কাছে, আর এইটা তাহলে এখন কার কাছে যাবে? যে ফর্মটা ফিল আপ করছে তার কাছে যাবে না এটা? জি বুঝেন ভাইয়া। নাই? এখানে আমি টু যে অপশন, এখানে কোনো ইমেল না বসায়া শর্টকাটটা বসাইলাম, মানে কি এই টু ইমেলের যে সার্ভারটা এটা ইউজ হচ্ছে যে ফর্ম ফিল আপ করছে তার ইমেলে মেল যাওয়ার জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, আমার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি এখানেও সেম কাজটা করবো, এগুলো ফেলে দেবো, অল ফিল্ড যে ডাটাটা এটা ফেলে দিয়ে আমি থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স,
we will get back to you soon. ঠিক আছে, we have received your response, we'll get back to you soon, thanks, এরকম দিতে পারেন আপনি। আচ্ছা, এইটা তাহলে তার কাছে যাবে, তার সাবজেক্ট লাইন এন্ড বডিটা আমি ফিক্স করে দিলাম, সে যাতে একটু পায় যে এখানে, বা এখানে দিয়ে দিতে meanwhile you can visit our blog and read some blogs, এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন। এখানে ফর্ম ইমেল, ইমেলটা কার কাছ থেকে যাওয়া উচিত? অ্যাডমিনের কাছ থেকে যাওয়া উচিত না? সো ইমেলটা যাবে হচ্ছে অ্যাডমিনের কাছ থেকে, নামটা হবে অ্যাডমিনের নাম, রিপ্লে হবে অ্যাডমিনের ইমেইলে। এই যদি এটা পাওয়ার পরে আবার রিপ্লে করে অ্যাডমিনের ইমেইলে চলে যাবে, আপডেট করে দিলাম। সিস্টেমটা বুঝছি? ভাইয়া বুঝছি, এটা ফিক্স অ্যাপ্লাই করা হবে। ট্রিক অ্যাপ্লাই করছি, আমি জাস্ট একটা ট্রিক করছি যাতে করে আমাদের কাছে এটা আসে। আচ্ছা, আমরা আবার একটু ট্রাই করে দেখি, নট শিওর কাজ করবে কিনা, বাট আমরা বুঝলেই হইলো বিষয়টা। পাঠাই দিলাম। এখানে আমরা একটু দুইটা জায়গাতে আমাদের চেক করতে হবে, একটা হচ্ছে এইখানে আসছে কিনা, যদি এটার সার্ভারে তো আমাদের আসতেছিল না, আমি চাইলে ব্যাকএন্ড থেকে চেক করতে পারি এলিমেন্টরের সাবমিশন থেকে। আর আমাদের হচ্ছে যে ইমেলটা ইউজ করছে ভিজিটর, সেই ইমেলটা চেক করে দেখি। তো যাই হোক, এখানে পাস হচ্ছে না কোনো কারণে, আপনার একটু ট্রাই করে দেখবেন। বাকি কনসেপ্টটা তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এটাই প্র্যাকটিস করবেন, আপনাদের সেন্ড হইতে পারে নাও হইতে পারে, বাট এটা প্র্যাকটিস করবেন যাতে করে ক্লায়েন্টের কাজের সময় এটা আপনি ইউটিলাইজ করতে পারেন। আচ্ছা, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর বাকি যদি কখনো ক্লায়েন্ট ইমেজ না দেয় আপনার ওয়েবসাইটে, নাই দিতে পারে, ধরেন ইমেজ দিল না, এখন আপনাকে ওখানে তো একটা ইমেজ ইউজ করতে হবে, তাহলে সাইট সুন্দর হবে, তাহলে আপনারা আনড্র নামে একটা ওয়েবসাইট আছে, andro.co, নোট নিয়ে রাখতে পারেন। ব্রাউজ নাও, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন সব ধরনের ইলাস্ট্রেশন পেয়ে যাবেন। আপনি এখানে সার্চ করেন, ধরেন ফন্টটা সার্চ করেন, এন্ড আপনার যে কালার কোডটা আছে, আপনার ধরুন সাইডের যে প্রাইমারি কালার আছে এই কালারে সেট করে নেবেন। দেন আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগে এরকম একটা ইমেজ নিয়ে নেবেন। কারণ আপনি এটা নেবেন, এসভিসি ডাউনলোড করলেন, যা ইচ্ছা নিতে পারেন এখান থেকে, যেটা আপনার ওয়েবসাইটের ফিলের সাথে যায়। এইটা যদি এরর দেখায়, জাস্ট সিম্পলি কি করবেন, এখানে জাস্ট একটা ট্রিক আছে, ওরা হচ্ছে ইমেজ হিসেবে আপলোড করতে দেয় না, আমি এটাকে আনলক করার একটা সিস্টেম দেখাই দিই। আইকনে যাবেন, এখান থেকে আপলোড এসভিজি যাবেন, এখানে এনেবল করতে বলবেন, এনেবল করবেন, দ্যাটস ইট, কাজ হয়ে গেছে। এখন আপনি এটা ফেলে দিতে পারেন, এটাতে সিলেক্ট করবেন, এইবার দেখেন এসভিজি ঠিকই আপলোড হবে। এটা অনেকেই জানে না, এই কারণে দেখা যায় এসভিজি ইউজ করতে পারে না, চলে আসলো, ইমেজ হিসেবে ইউজ করে ফেললাম, আপলোড। পুরো বিষয়টা বুঝছি আজকে। জি ভাইয়া। শুরুতে কি শিখলাম? গ্লোবাল ক্লন, কালার, গ্লোবাল ফন্ট। তারপরে আমরা একটা ফর্ম ডিজাইন করলাম, ফর্মটাকে আমরা ইমেল রেসপন্ডারে নিলাম, সাবমিশনে নিলাম, এবং ফর্মটাকে অটো রেসপন্ডার বানাইলাম। ঠিক আছে, এই পুরো বিষয়টা আপনারা প্র্যাকটিস করবেন, সুন্দর করে একটা কন্টাক্ট কাজ পেজ তৈরি করবেন, যে যত সুন্দর করে তৈরি করতে পারেন, আরো দুইটা তিনটা সেকশন অ্যাড করতে পারেন, একটা ফর্ম থাকবে মাস্ট, এবং সুন্দর করে ডিজাইন করে এই কন্টাক্ট কাজ পেজটা
আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিতে পারবেন না? ঠিক আছে, তো আজকে শেষ করি। ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ। ভাই এই যে ফর্ম তো আমরা অনেক সময় দেখি যে আমরা কিছু প্লাগইন ইউজ করি, কন্ট্যাক্ট ফর্ম 7 বা ফর্ম, মানে সেক্ষেত্রে প্লাগইন ইউজ করা বেটার না এই কিভাবে আমরা কাস্টম যেটা করতেছি এটা সেটা ডিপেন্ড better? করতেছে আপনার কি ধরনের কাজ দরকার, সেটা ওইটাতে রেডিমেড যে প্লাগইনটা আছে ওইটা দিয়ে ইজি হয় কিনা। বেশিরভাগ সময় ট্রাই করবেন এলিমেন্টর দিয়ে কভার করে দেওয়ার জন্য। যদি দেখেন এলিমেন্টর কোনো প্রবলেম করতেছে বা ওর ফর্মে যেটা লাগবে সেটা এলিমেন্টর দিয়ে হচ্ছে না, কারণ এলিমেন্টরতে আপনি বেসিক ফর্ম গুলাই কভার করতে পারবেন, যেটাই আপনার 90% কেসে দরকার হবে। কিছু ক্ষেত্রে অ্যাডভান্স দরকার হইতে পারে, সেক্ষেত্রে আপনি ওগুলা কন্টিনিউ করতে পারেন। সবচেয়ে অ্যাডভান্স ফর্মের জন্য সবচেয়ে বেটার হচ্ছে গ্র্যাভিটি ফর্ম। তো চাইলে গ্র্যাভিটি ফর্মটাও নিচে পাশাপাশি একটু দেখে দেখে, অনলাইনে আছে, ইউটিউবে আছে, আমাদের চ্যানেলেও গ্র্যাভিটি ফর্ম আছে, ভিডিও আছে, ওগুলো দেখে একটু কভার করে রাখতে পারেন যখন ক্লায়েন্টের কাজ করবেন। যদি এটা পেইড ক্লায়েন্ট কিনে দিবে কিনা এটা একটা ব্যাপার, আর গ্র্যাভিটি ফর্মের ডেভেলপ ভার্সন খুব ভালো কাজ করে না। তো গ্র্যাভিটি ফর্ম দিয়ে যদি ক্লায়েন্টের ফর্মটা ইম্পর্টেন্ট হয়, তাকে গ্র্যাভিটি ফর্ম কিনতে পারবেন, গ্র্যাভিটি ফর্ম দিয়ে আপনি কাজ করে দিতে পারবেন। আর ওখানে হিউজ পরিমাণ গ্র্যাভিটি ফর্মের অ্যাড অন আছে, যেগুলো দিয়ে মোটামুটি সব ধরনের ফর্মই তৈরি করা যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এলিমেন্টরের ফর্ম দিয়ে হয়ে যাবে। ভাই আমার একটা কথা ছিল। হুম, বল। ভাই আপনি গত ক্লাসে আমাদের যে পাওয়ার প্যাকটা দেখাইলেন ওইটার হচ্ছে প্রতিটা উইজেট নিয়ে তো আপনি ঘাটাঘাটি করতে বলছিলেন, হুম, পেজটা যত লম্বাই হোক সবগুলো উইজেট যেন আমরা ইউজ করি। হ্যাঁ, তো ওই মানে প্রতিটা উইজেট ধরে ধরে কাজ করছি, বাট এটা তো কোনো ডিজাইন হয় নাই, জাস্ট ওটা ঘেটে ঘেটে কি কি করা যায় সেটাই। এই টাইপের দেখছি। এখন কি ওইটাই জমা দিব? অবশ্যই ওইটা আচ্ছা ভাই, ডিজাইনের থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই ডিজাইন তো ঠিক আছে। করবেনই সারা জীবন, বাট ওইটা কোনোদিনও খাটা হবে না। মানে এমনও কিছু উইজেট থাকবে যেটা আপনি কোনোদিন টাচই করেন না, হয়তো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ভাববেন এটা যে কি দিয়ে করা যায়। বাট এই যে উইজেট গুলো যে ঘাটতেছেন, আপনার যে নলেজ আসতেছে, এটা পুরো কোর্স করে যে নলেজটা আসবে, একটা উইজেটের যদি সবগুলো উইজেট ঘাটেন একটা প্লাগইন, তার থেকে বেশি নলেজ আসবে। এটা বুঝতে পারবেন যখন ক্লায়েন্টের কাজ করবেন। ঠিক আছে, মিলাই দেখবেন, অনেকে দেখবেন 3-4 বছর ধরে কাজ করতেছে, তাকে একটা সেকশন দেখাইলে সে বলতে পারে না এই সেকশনটাতে কি দিয়ে বানানো যায়। বাট আপনার যে এই যে আপনাদেরকে যে আমি ঘাটাচ্ছি, যেমন এলিমেন্টর একটা করছি, এখানে একটা দিলাম, এটা একটু বোরিং অ্যাসাইনমেন্ট আমি জানি, বাট এটা যে কতটুকু বেনিফিট এটা কাজ করতে গেলে বুঝবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হুম। ভাই আমাদেরকে ইনভার্টার এলিমেন্টের মানে ওই থিম গুলো কিংবা থিম ফরেস্টের থিম গুলো কিভাবে ইনস্টল করতে এটাকে দেখানো হবে? থিম কিভাবে ইনস্টল করতে হয়? যে মানে জাস্ট ইনভার্টার এলিমেন্টের মানে হ্যাঁ, জাস্ট মানে প্লাগইনের কিছু মতো কিছু থিমে গিয়ে আপলোড করে ইনস্টল করতে হয়। ও আচ্ছা, মানে কিছু কিছু থিম আছে দেখুন ইনস্টল করলে অনেক মানে ইয়ে আসে, মানে হয় না, মানে ইউটিউবে ভিডিও দেখলে দেখা যায় অনেক ভাবে মানে তারা অন্য প্লাগইন বা অন্য মেথডে ইনস্টল করতেছে, মানে এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এটা স্পেসিফিক যদি কোনো থিমে ডিফারেন্ট সিস্টেম থাকে, তাহলে ওই থিমের ডকুমেন্টেশনে পেয়ে যাবেন এটা কিভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, শেষ করি আজকে নাকি? আমার একটা কোশ্চেন ছিল। হুম, হুম। আমরা যে ওয়েবসাইট গুলো করতেছি, এই ওয়েবসাইট গুলা ক্লায়েন্ট আর কি কতদিন পর্যন্ত মিনিমাম ম্যাক্সিমাম সময় দিতে পারে, আর এইগুলোর বাজেট কিরকম আসে? ওকে, এটা এটা তো ডিপেন্ড করে দুইটা দিকে, একটা হচ্ছে ওয়েবসাইটটা কেমন হবে সেটার ভিত্তিতে, আর একটা হচ্ছে ক্লায়েন্ট কত টাকাওয়ালা এটার ভিত্তিতে। ঠিক আছে, একই খাবার আমরা দেখা যায় এক জায়গা থেকে এক প্রাইসে কিনি, আরেকটা জায়গাতে আরেক প্রাইসে কিনি, তাই না? সো শুরুর দিকে আপনাদেরকে বাজেট কম দিবে ফর শিওর, হয়তো বা দেখা যাবে একটা ল্যান্ডিং পেজে $50 $60 দিবে, একটা সময় যাইতে যেতে যাইতে যেতে হয়তো বা $150-200 দিব ওই একই প্রজেক্টের জন্য। এটা একটা ব্যাপার আছে, কারণ সে নতুন হয়তো সেলার খুঁজতেছে একটু কম প্রাইসে করানোর জন্য, দ্রুত করানোর জন্য। সো আপনাদেরকে হয়তো শুরুর দিকে একটু ফাস্ট ডেলিভারি করতে হবে, লাইক 2 দিন 3 দিন, বা কিছু কিছু ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে একটা ল্যান্ডিং পেজ করে দিয়ে দিতে হবে ক্লায়েন্টকে। কারণ ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে? আপনি নতুন, আপনাকে তো হায়ার করার প্রশ্ন আসে না। দুইটা বিষয়, একটা হচ্ছে ওর কম টাকায় করায় নিবে হয়তো বা, অথবা ওর তাড়াতাড়ি লাগবে, ও জানে যে নতুন সেলের কাছে কাজ কম, এই জন্য আপনার কাছে আসবে। So আপনাকে একটু ফাস্ট ডেলিভারি করতে হবে, শুরুতে একটু প্রাইস কম থাকবে, আস্তে আস্তে এরা, আর মার্কেট প্লেসে যখন যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটার ডিমান্ড কেমন। ডিমান্ডই আসলে প্রাইস সেট করে দেয়। ঠিক আছে, ক্লায়েন্ট দেখবেন যে ওর কথার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ওর বাজেট রেঞ্জ কিরকম আছে। আর এই বিষয়ে যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন, আমাদের যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম বলতে আপনাদের যারা হেল্প করতেছে এরা জাস্ট স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম। সাপোর্ট টিমটা চালু হবে ফাইবার ক্যাশের শুরুর দিন থেকে। তাদের এটা জাস্ট হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম দিছি আপনাদেরকে। সাপোর্ট মেম্বার যারা, এরা তো 24 ঘন্টা সাপোর্ট দেয়, আপনি যে কোনো সময় জুমে সাপোর্ট দিতে পারবেন, এরা এক্সপার্ট টিম।
তো তারা আপনার প্রজেক্ট দেখলে এই প্রজেক্টে কি বাজেট হতে পারে, ক্লায়েন্টকে কি বলা উচিত, ক্লায়েন্টের সাথে কনভারসেশনে কোনো হেল্প লাগলে, প্রজেক্ট না বুঝতে কোনো হেল্প লাগলে তারা হেল্প করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে তো শেষ মনে হয় কোশ্চেন সবার, শেষ করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।